হঠাৎ করেই এমন একটি দাবি সামনে এসেছে যেটাকে একেবারে গুজব বলে উড়িয়ে দেওয়াও কঠিন। দাবি হচ্ছে ইরানের আকাশ সীমায় দেখা গেছে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান SU-57। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু সামরিক উপস্থিতি, কোনো পরীক্ষামূলক উড্ডয়ন, নাকি এর পেছনে বড় সামরিক সমঝোতার ইঙ্গিত আছে? চলুন বিষয়টি বিশ্লেষণ করি। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে ইরানের আকাশে বা ইরান সংশ্লিষ্ট ফ্লাইট অ্যাক্টিভিটিতে SU-57 এর উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ইসরায়েলই একমাত্র দেশ যার হাতে পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান রয়েছে এবং সেটি বাস্তব অপারেশনে ব্যবহারও করেছে। এই একক সক্ষমতা ইসরায়েলকে বহু বছর ধরে আকাশ যুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে। এই সুবিধা শুধু যুদ্ধবিমান থাকার কারণে নয়, এর সঙ্গে যুক্ত আছে উন্নত সেন্সর ফিউশন, স্টেলথ অপারেশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, গোয়েন্দা নেটওয়ার্ক এবং দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা। এখন যদি ইরান সত্যিই কোনো পর্যায়ে SU-57 এক্সেস পায়, তাহলে সেটা অন্তত একটি বার্তা দেবে ইরান তার পুরো বিমান বাহিনীকে আধুনিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে। আর এই বার্তাটাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর কৌশলগত হিসাব বদলে দিতে পারে। SU-57 আসলে কতটা শক্তিশালী? SU-57 রাশিয়ার তৈরি একটি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল ফাইটার। কাগজে কলমে এর বৈশিষ্ট্য যথেষ্ট শক্তিশালী। আনুমানিকভাবে এই প্ল্যাটফর্মে আছে উচ্চ গতি, উন্নত রাডার, দীর্ঘ পাল্লা, ইন্টারনাল ও এক্সটার্নাল অস্ত্রবহন ক্ষমতা এবং খুব উন্নত ম্যানুভারিং। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে রাডারের ধরা পড়ার ঝুঁকি কমে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করে SU-57 এর স্টেলথ ক্ষমতা F-35 এর সমমানের নয়। অর্থাৎ SU-57 উন্নত হলেও সেটিকে সরাসরি F-35 এর সমতুল্য ধরে নেওয়া ঠিক হবে না। F-35 তৈরি করা হয়েছে মূলত লো অবজারভেবল পেনিট্রেশন প্ল্যাটফর্ম হিসেবে, মানে শত্রুর প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ঢুকে তথ্য সংগ্রহ, লক্ষ্য নির্ধারণ আর আঘাত করা। অন্যদিকে SU-57 এ বেশি জোর দেওয়া হয়েছে গতি, গতিশীলতা, বহুমুখী অস্ত্র ব্যবহার এবং এয়ার টু এয়ার লড়াইয়ের সক্ষমতায়। অর্থাৎ দুইটি বিমান একই প্রজন্মের হলেও তাদের ডিজাইন দর্শন এক নয়। আর এখানেই বিশ্লেষণের মূল অংশ শুরু হচ্ছে। শুধু বিমান পেলেই কি ইরান গেম চেঞ্জার হয়ে যাবে? সংক্ষিপ্ত উত্তর, না, সঙ্গে সঙ্গে নয়। কারণ আধুনিক আকাশ যুদ্ধ শুধু প্ল্যাটফর্মের যুদ্ধ নয়, এটা একটি পূর্ণ ইকোসিস্টেমের যুদ্ধ। একটি বিমান কার্যকর হতে হলে দরকার প্রশিক্ষিত পাইলট, মিশন ডাটা, রক্ষণাবেক্ষণ কাঠামো, অস্ত্র ইন্টিগ্রেশন, ডেটা লিঙ্ক নেটওয়ার্ক, বিমান ঘাঁটির নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা সমন্বয় এবং নিয়মিত স্পেয়ার পার্টস। ইরানের বিমান বাহিনী বহু বছর ধরে নিষেধাজ্ঞার চাপে কাজ করছে। তাদের বহরে এখনো পুরনো মার্কিন F-4, F-5, F-14, রুশ MiG-29 এবং কিছু SU-24 ধরনের প্ল্যাটফর্মের উপর নির্ভরতা আছে। ফলে SU-57 যদি সত্যিই আসে, সেটি হবে বড় প্রযুক্তিগত ল্যাব, কিন্তু তাৎক্ষণিকভাবে পূর্ণ অপারেশনাল সুবিধা পাওয়া কঠিন। অর্থাৎ যদি এক বা দুইটি SU-57 ইরানের হাতে থেকেও থাকে, তাহলে প্রথম পর্যায়ে এর সামরিক মূল্য যতটা, কৌশলগত প্রতিটি মূল্য তারও বেশি হতে পারে। আপনার কি মনে হয়, এটা বাস্তব যুদ্ধ প্রস্তুতি, নাকি আগে থেকেই পাঠানো এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা? এই খবরকে আলাদা করে দেখলে ভুল হবে। গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের সম্পর্ক অনেক গভীর হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ দুই দেশকেই আরো কাছাকাছি এনেছে। এই সম্পর্কের মধ্যে রয়েছে ড্রোন সহযোগিতা নিয়ে আলোচনা, প্রতিরক্ষা সমন্বয়, জ্বালানি ও কূটনৈতিক বোঝাপড়া এবং পশ্চিমা বিরোধী স্ট্র্যাটেজিক অবস্থান। এর আগে ইরানের জন্য SU-35 যুদ্ধ বিমান সরবরাহ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা নিয়েও স্পষ্টতা নেই। ঠিক সেই পটভূমিতে SU-57 নিয়ে নতুন আলোচনা শুরু হওয়া ছোট ঘটনা নয়। ইসরায়েলের মূল শক্তি শুধু F-35 না, এর সঙ্গে আছে উন্নত গোয়েন্দা কাঠামো, স্যাটেলাইট ও সিগন্যাল ইন্টেলিজেন্স, শক্তিশালী ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা, উচ্চ প্রশিক্ষিত পাইলট এবং বহুস্তরীয় প্রতিরক্ষা। তাই একটি SU-57 উপস্থিতি মানেই ইসরায়েলের আকাশ আধিপত্য শেষ, এমন সিদ্ধান্তে যাওয়া বাড়াবাড়ি হবে। কিন্তু উদ্বেগের কারণ অন্য জায়গায়। যদি ইরান সত্যিই ধীরে ধীরে উন্নত স্টেলথ বা সেমি স্টেলথ প্ল্যাটফর্ম পেতে শুরু করে, তাহলে ইসরায়েলের ভবিষ্যৎ অভিযান, বিশেষ করে দূরপাল্লার স্ট্রাইক, নজরদারি
ও প্রিএম্পটিভ অপশন আর আগের মতো সহজ থাকবে না। অর্থাৎ ইসরায়েলের জন্য বিষয়টি এখনো সামরিক বিপর্যয় নয়, কিন্তু কৌশলগত সতর্কবার্তা অবশ্যই। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এই দেশগুলো বহুদিন ধরেই আকাশ প্রতিরক্ষা ও এয়ার পাওয়ারে বিনিয়োগ করছে, কারণ তারা জানে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য অনেক সময় মাটিতে নয়, আকাশেই ঠিক হয়। ইরান যদি পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছে যায়, তাহলে উপসাগরীয় দেশগুলো সম্ভবত তিনটি দিকে নজর দেবে: নিজেদের বিমান বাহিনী আপগ্রেড, পশ্চিমা অস্ত্র কেনার লবিং বাড়ানো, আঞ্চলিক জোট ও প্রতিরক্ষা সমন্বয় গভীর করা। অর্থাৎ SU-57 নিয়ে আলোচনা শুধু ইসরায়েল ইরান ইস্যু নয়, এটা পুরো অঞ্চলের আর্মস কম্পিটিশনকে নতুন গতি দিতে পারে। এবং এর অর্থ অর্থনৈতিকও, কারণ উন্নত যুদ্ধ বিমান মানে শুধু কেনা নয়, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, অস্ত্র, অবকাঠামো সব মিলিয়ে বিশাল ব্যয়। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সবচেয়ে বাস্তবসম্মত বিশ্লেষণ হলো, এখন ওই গেম চেঞ্জার বলা যাবে না, কিন্তু এটাকে অবহেলাও করা যাবে না। SU-57 নিয়ে বর্তমান আলোচনা সেই দীর্ঘ প্রক্রিয়ার কোন ধাপে আছে, এটাই এখন মূল প্রশ্ন। এটাও সম্ভব পুরো ঘটনাটা ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা হচ্ছে, কারণ অস্পষ্টতা নিজেই এক ধরনের অস্ত্র। শত্রুপক্ষ যদি নিশ্চিত না হয়, তাহলে তাকে বাড়তি খরচ করতে হয়, বেশি সতর্ক থাকতে হয় এবং তার পরিকল্পনা বদলাতে হয়। কৌশলগত দুনিয়ায় একে বলে অ্যাম্বিগুইটি অ্যাজ ডিটারেন্স। নাকি আপনার মনে হয় বিষয়টি ইচ্ছা করে বাড়িয়ে দেখানো হচ্ছে, যাতে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়? আগামী কয়েকদিন ও সপ্তাহে কয়েকটি বিষয় নজর রাখতে হবে। রাশিয়া বা ইরানের আনুষ্ঠানিক বিবৃতি আসে কিনা, স্যাটেলাইট ছবিতে কোনো নতুন বিমান ঘাঁটি কার্যক্রম ধরা পড়ে কিনা, ইরানি পাইলটদের রাশিয়ায় প্রশিক্ষণের নতুন কোনো তথ্য আসে কিনা, আঞ্চলিক সামরিক মহড়ায় কোনো ইঙ্গিত দেখা যায় কিনা, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা ভাষ্যে নতুন সতর্কতা যোগ করে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি ভিডিও, একটি ছবি বা একটি দাবির ভিত্তিতে সিদ্ধান্তে যাওয়া যাবে না, কিন্তু এই দাবিকে একেবারে উপেক্ষাও করা যাবে না, কারণ মধ্যপ্রাচ্যে অনেক বড় সামরিক পরিবর্তন প্রথমে গুজব হিসেবে শুরু হয়েছে। SU-57 ইরানের আকাশে সত্যিই উঠেছে কিনা সেটার চূড়ান্ত উত্তর এখনো নেই, কিন্তু এই দাবিটা যে শুধু সামরিক কৌতূহল না, বরং বড় কৌশলগত আলোচনার দরজা খুলে দিয়েছে সেটা স্পষ্ট। যদি এটি সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের একক প্রযুক্তিগত সুবিধা প্রথমবারের মতো নতুন পরীক্ষায় পড়বে। আর যদি এটি এখনো সত্যি না হয়, তবুও এটুকু পরিষ্কার, ইরানকে ঘিরে রাশিয়ার সামরিক বার্তা অনেক বেশি আগ্রাসী এবং হিসেবি হয়ে উঠেছে। এখন পুরো অঞ্চলের নজর থাকবে এক জায়গায়, এটা কি সামরিক গুজব নাকি বড় সামরিক বাস্তবতার শুরু? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, SU-57 ইস্যুটা বাস্তব সামরিক পরিবর্তনের সংকেত নাকি কৌশলগত মনস্তাত্ত্বিক খেলা? কমেন্টে আপনার বিশ্লেষণ জানাতে পারেন।